সাঙ্গবীর গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডার লেখা লিটল হাউস সিরিজের তৃতীয় গল্প লিটল হাউস অন দ্য প্রেয়ারি। আজকে রয়েছে তৃতীয় এবং শেষ পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু করছি লিটল হাউস অন দ্য প্রেয়ারির তৃতীয় এবং শেষ পর্ব। 10। শীত এসে পড়ছে। ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। এদিকটা গোছগাছ করে রেখে বাবা গেল ইন্ডিপেন্ডেন্ট শহরে কিছু কেনাকাটা করতে। 5-6 দিন লাগবে ফিরতে। সেই কদিন প্রতিবেশী মিস্টার এডওয়ার্ডস এসে বাণীকে খাইয়ে আর গরুর দুধ দুইয়ে দিয়ে গেলেন। তার কাছেই জানা গেল ইন্ডিয়ানরা ফিরে এসেছে ওদের গ্রামে। এখন সাবধানে থাকা দরকার। জ্যাককে ঘরের ভিতর রাখা উচিত, আর বাবার রেখে যাওয়া পিস্তলটা লোড করে রাখা উচিত বালিশের পাশে। মিসেস স্কটসও বেড়াতে এসে বিপদের আভাস দিয়ে গেলেন। মিস্টার স্কটস নাকি কোথায় শুনে এসেছেন ঝামেলা পাকাবে ইন্ডিয়ানরা। ব্যাটারা চাষাবাদ করবে না, বুনো পশু পাখির মতো ঘুরে বেড়াবে দেশময়। তারপরেও দেশ নাকি ওদের। আরে বাবা, যে ফসল ফলাবে জমি তো তারই হওয়া উচিত, অন্তত আমার বিবেক তো তাই বলে। অস্থির হয়ে আছে জ্যাক। বাবা চলে যাওয়ার পর যেন গোটা পরিবারের দায়িত্ব পড়েছে ওরই কাঁধে। একবার বাইরে যায়, আস্তাবলে গিয়ে দেখে গরু ঘোড়া সব ঠিক আছে কিনা। তারপর বাড়িটার চারপাশে এক চক্কর দিয়ে ঘরে এসে দেখে এখানেও সব সামলাতে পারছে কিনা সবাই। ইন্ডিয়ানদের উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছেও। তাই সত্যি খুবই দুশ্চিন্তায় আছে ছোট্ট জ্যাক। বাবার জন্য অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছে লরা আর মেরি। শেষ দিনটা আর কাটতেই চায় না। সারাটা দিন একটু পর পর খাড়ের ধারে পথটার দিকে চেয়েছে। সন্ধ্যায় মা দরজা লাগিয়ে দেওয়ায় জানলা দিয়ে তাকিয়ে থেকেছে, কিন্তু আসেনি বাবা। মার অনুমতি নিয়ে রাত জেগে একটা বেঞ্চে বসে কাটিয়েছে অনেকক্ষণ। হাই তুলেছে, তবু আসেনি বাবা। তারপর যখন ঘুমের ঘোরে হুড়মুড় করে পড়েছে মেঝেতে, তখন মা তুলে নিয়ে শুইয়ে দিয়েছে বিছানায়। মাঝরাতে ঘুম ভেঙে যেতেই দেখল লরা এসে পড়েছে বাবা। সে কি আনন্দ! লাফিয়ে এসে কোলে চড়েছে। বাবা বাড়িতে থাকলে বুকটা ভরে থাকে ওর আনন্দে। বাবা না থাকলে সব কেমন ফাঁকা ফাঁকা লাগে। মার তালিকা মতো সবই এনেছে বাবা শহর থেকে। সাদা চিনি, কর্নমিল, চর্বিদার মাংস, লবণ, পেরেক, তামাক কিছুই বাদ পড়েনি। সেই সঙ্গে জানলার জন্য 8 টুকরো কাঁচ। এখন থেকে শীতকালেও ঘরের ভিতর আলো পাবে ওরা, জানলা দরজা বন্ধ করার পরেও। কয়েকদিন প্রবল ঝড় বৃষ্টির পর আবার সূর্যের মুখ দেখা গেল। বাড়ির পাশে সরু ট্রেল ধরে ঘোড়ায় চড়ে আসছে যাচ্ছে ইন্ডিয়ানরা, কিন্তু একবারও তাকাচ্ছে না এদিকে। যেন এ বাড়িটার কোনো অস্তিত্বই নেই। ভেবেছিলাম এটা ওদের কোনো প্রাচীন ট্রেল, ব্যবহার হয় না এখন আর, বলল বাবা। আগে জানলে ওদের হাই রোডের পাশে এই বাড়ি বানাতামই না আমি। ইন্ডিয়ানদের পছন্দ করে না জ্যাক, দেখলেই ঘেউ ঘেউ করে। ওকে আর কি দোষ দেব, বলল মা। ইদানিং এত বেড়েছে যে চোখ তুলেই দেখা যায় একটা না একটা। কথাটা বলে চোখ তুলেই দেখতে পেল মা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন দীর্ঘদেহী ইন্ডিয়ান। সর্বনাশ! আঁতকে উঠল মা। কোনো আওয়াজ না করে লোকটার ওপর ঝাঁপিয়ে পড়তে গেল জ্যাক। ঠিক সময় মতো খপ করে ওর কলার ধরে টেনে সরিয়ে আনলো বাবা। নড়ল তো নাই, চোখের পাপড়ি পর্যন্ত ফেলল না ইন্ডিয়ানটা। যেন কুকুরটার কোনো অস্তিত্বই নেই। হাউ, বলল লোকটা বাবাকে। জ্যাককে খাটের পায়ের সঙ্গে বাঁধতে বাঁধতে বাবাও বলল হাউ। ঘরের ভিতরে সে চুলোর ধারে মেঝের উপর বসে পড়ল ইন্ডিয়ান লোকটা। বাবাও এসে তার পাশে বসলো মেঝেতে। মাকে ডিনার তৈরি করতে বলল। যতক্ষণ মা রান্না শেষ না হলো চুপচাপ বসে রইল দুজন। 2টো টিনের প্লেটে খাবার বেড়ে এগিয়ে দিল মা। চুপচাপ খেয়ে নিল দুজন। খাওয়ার পর তামাক এগিয়ে দিল বাবা। দুজনেই পাইপে তামাক ঠেসে ধোঁয়া টানল চুপচাপ। তামাক খাওয়ার পর কি যেন বলল লোকটা বাবাকে।
বাবা মাথা নেড়ে বলল, নো স্পিক। কিছুক্ষণ চুপ করে থাকলো ইন্ডিয়ানটা, তারপর উঠে নিঃশব্দে বেরিয়ে গেল। বাপরে বাপ, বলল মা। এক ছোট জানলার ধারে গিয়ে দেখল লরা আর মেরি। দেখা গেল ঘোড়ায় চেপে চলে যাচ্ছে লম্বা লোকটা, রাইফেলটা দুই উড়ুর উপর আড়াআড়ি ভাবে রাখা। বাবা বলল, লোকটা সাধারণ কেউ নয়, ওসেসদের নেতা গোছের কেউ হবে। মাথায় বাঁধা রঙিন ফিতে দেখলে আন্দাজ করা যায়। মনে হলো ফ্রেঞ্চ বলছিল লোকটা। মাথা নাড়ল বাবা। ইস, যদি কিছুটা শিখে রাখতাম সময় থাকতে। ওরা আমাদের নাক ঘাটিয়ে নিজেদের মতো থাকতে পারে না? বিরক্ত কণ্ঠে বলল মা। এই লোকটা তো দেখলাম বেশ ভদ্র ব্যবহারই করল, বলল বাবা। তুমি ভেবো না, আমরা ওদের বিরক্ত না করলে আর জ্যাককে সামলে রাখতে পারলে ওরাও আমাদের বিরক্ত করবে না, কোনো গোলমালও বাঁধবে না। কিন্তু পরদিন সকালেই ঘর থেকে বেরিয়ে দেখলো বাবা সেই লম্বা ইন্ডিয়ান ঘোড়সওয়ারের পথ আটকে দাঁড়িয়ে আছে জ্যাক। দ্রুত পায়ে এগোলো বাবা। বাবাকে দেখে রাইফেল তাক করলো লোকটা জ্যাকের দিকে। এক ছুটে এগিয়ে গিয়ে জ্যাকের কলার ধরে টেনে নিয়ে ওকে সরিয়ে আনলো বাবা ট্রেলের উপর থেকে। নিজের পথে চলে গেল ইন্ডিয়ান। আর একটু দেরি হলে গিয়েছিল বলে জ্যাককে সবসময় চেন দিয়ে বেঁধে রাখবার ব্যবস্থা করলো বাবা। শিকল দিয়ে বেঁধে রাখায় খুবই ক্ষিপ্ত হলো। অনেক আপত্তি জানালো জ্যাক, অনেক কুই কুই করলো, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। জ্যাকের ধারণা রাস্তাটা ওর মনিবের, আর কারোর চলবার অধিকার নেই ওই ট্রেলে। ঘাসগুলো হলদেটে হয়ে আসছে, বাতাসের জোর বাড়ছে। কান পাতলে মনে হয় করুণ বিলাপ শোনা যাচ্ছে, যেন জেনে গিয়েছে যা চায় কোনোদিনও তা পাবে না খুঁজে। বাড়ছে ঠান্ডা। এই সময় গোটা শীতের জন্য মাংস সংগ্রহ করতে হবে। রোজ শিকারে বের হচ্ছে বাবা, মেরে আনছে হরিণ, খরগোশ আর জংলি মোরগ। ফাঁদ পেতে রাখছে খাড়ের নিচে। ভোদর, মাস্কর্যাট আর মিঙ্ক, এমনকি নেকড়ে আর শিয়ালও মারছে। চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রাখছে বাড়ির বাইরে। চামড়াগুলো শুকিয়ে গোল করে মুড়িয়ে রেখে দিচ্ছে আরগুলোর সঙ্গে। শহরে বিক্রি হবে এই চামড়া। বাবা শিকারে বেরিয়ে যেতেই একদিন দুজন ইন্ডিয়ান এসে ঢুকলো বাড়িতে, যেন বাড়িটা ওদেরই। একজন মার কাবার থেকে কনব্রেড যা পেল তুলে নিল, অন্যজন নিল বাবার টোবাকোর ব্যাগ। তারপর চট করে তুলে নিল বাবার এতদিনকার জমানো চামড়ার বান্ডিল। সবার চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে জিনিসগুলো, কিন্তু কিচ্ছু বলবার উপায় নেই। দরজার কাছে গিয়ে একজন কর্কশ গলায় কি যেন বলল অপরজনকে। সেও জবাব দিল একই সুরে। তারপর ধূপ করে চামড়ার বান্ডিলটা ফেলে দিয়ে শুধু কনব্রেড আর তামাক নিয়ে চলে গেল ওরা। যাক, হাঁপ ছেড়ে বলল মা। লাঙল আর বীজগুলো ফেলে গিয়েছে। কোথায় লাঙল? জিজ্ঞেস করল লরা। ওগুলো বেচেই কেনা হবে আগামী বসন্তে, উত্তর দিল মা। বাবা ফিরে এসে সব শুনে চুপ করে থাকলো অনেকক্ষণ। তারপর বলল, তেমন কোনো অঘটন ঘটেনি, তাই রক্ষে। এদের হাত থেকে বাঁচা যাবে কবে? এভাবে তো আর পারা যায় না। শীঘ্রই ক্যারলিন, শীঘ্রই, সান্ত্বনা দিল বাবা। এদেরকে সরকার সরে যেতে বলবে আরও পশ্চিমে। দেখছো না, সাদা মানুষ ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করেছে, বসতি করছে চারদিকে। আর খুব বেশি দেরি নেই। এগারো। দেখতে দেখতে এসে পড়ল বড়দিন, কিন্তু তুষারের আর দেখা নেই। তুষার ছাড়া সান্টাক্লজের হরিণ আসবে কি করে? এই নিয়ে মহা দুশ্চিন্তা মেরি আর লরার। ঝরঝর ঝরঝর বৃষ্টি পড়ে চলেছে, তুষারের আর দেখা নেই। ক্রিসমাসের বাকি আর মাত্র একদিন। দুপুরের দিকে থামল বৃষ্টি। নীল আকাশ দেখা গেল মেঘের ফাঁকে ফাঁকে। রোদও উঠল। মা দরজা খুলে দেওয়ায় তাজা ঠান্ডা বাতাস এলো বাড়ির ভিতর। লরা আর মেরি শুনতে পেল
খাড়ির ভিতর গর্জন তুলে ছুটে চলেছে জল। তাহলে সান্টা ক্লজ আসবে কি করে? হাল ছেড়ে দিল ওরা। এই তীব্র স্রোতের মধ্যে খাল পেরিয়ে আসতে পারবে না সান্টা ক্লজ। মস্ত এক টার্কি নিয়ে ফিরল বাবা। কম করেও 20 পাউন্ড হবে ওজন। ক্রিসমাস ডিনার হবে ওটা দিয়ে। লরাকে জিজ্ঞেস করলো বাবা ওর বিশাল রানের মাংস একা খেতে পারবে কিনা। লরা মনে মনে ভাবছে, সান্টা ক্লজই আসছে না, টার্কির মাংস খেয়ে কী হবে। মেরি জিজ্ঞেস করলো বাবাকে খাড়ির জল কমেছে কিনা। বাবা বলল আরও বেড়েছে। কাজে ওদের দুশ্চিন্তাও আরও বেড়ে গেল। বড়দিনে মিস্টার এডওয়ার্ডসে খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে। মা দুঃখ করল, বেচারা একা মানুষ, কি রাঁধবে কি খাবে কে জানে। অথচ এই প্রচণ্ড স্রোতের মধ্যে খাড়ি পেরোবার ঝুঁকি নেওয়া ঠিকও নয়। না, সম্ভব নয়, বলল বাবা। ধরে নাও এডওয়ার্ডস কাল আসছে না। লরা আর মেরি বুঝে নিল সান্টা ক্লজও আসতে পারছে না, কারণ মিস্টার এডওয়ার্ডসকে আসতে হলে খাড়ি পেরোতে হবে। উনি যখন খাড়ি পেরোতে পারবেন না, তখন সান্টা ক্লজ কী করে খাড়ি পের হবে। রাত্রে খাওয়া দাওয়ার পর মা বলল, তবুও দুটো মোজা ঝুলিয়ে রাখি। কি বলো তোমরা? বলা তো যায় না। সারা বছর এত ভালো হয়ে চললে তোমরা, তার খবর কি পায়নি সান্টা ক্লজ? চুলোর উপরের শেলফ থেকে দুজনে দুটো মোজা ঝুলিয়ে রাখলো মা। এবার ঘুমিয়ে পড়ো ছোট মেয়েরা। ঘুম ভেঙেই শুনতে পেল লরা তর্জন গর্জন করছে জ্যাক। পর মুহূর্তে জল কণ্ঠের ডাক শোনা গেল, এঙ্গেলস এঙ্গেলস। দরজা খুলে দিতেই লরা দেখল ভোর হয়ে গিয়েছে। আরে ভেতরে এসো, ডাকলো বাবা। ব্যাপার কি এত সকালে? খাল পেরোলে কি করে? লরা চেয়ে দেখল মোজা দুটো তেমনই ঝুলছে। কিছুই ভরে দেয়নি ওগুলোতে সান্টা ক্লজ। চট করে চোখ বন্ধ করলো, পাছে কেউ দেখে ফেলে ওকে মোজার দিকে তাকাতে। চোখ বুজে শুনল বাবার প্রশ্নের উত্তরে মিস্টার এডওয়ার্ডস বলছেন, জামা কাপড় সব খুলে পোটলা বানিয়ে মাথায় তুলেছেন, তারপর সাঁতার কেটে পেরিয়ে এসেছেন খাল। তাতে দাঁত বাড়ি খাওয়ার শব্দ শুনতে পেল লরা। চোখ সামান্য খুলে দেখতে পেল ঠক ঠক করে কাঁপছেন মিস্টার এডওয়ার্ডস। কাঁপা গলায় বলছেন, এক্ষুনি একটু গরম পেলেই ঠিক হয়ে যাবে। মস্ত ঝুঁকি নিয়ে ফেলেছে এডওয়ার্ডস, বলল বাবা। তুমি আশায় আমরা সবাই খুশি, কিন্তু ক্রিসমাস ডিনারের জন্য এত বড় ঝুঁকি নেওয়া। ডিনারের জন্য না এঙ্গেলস, তোমার বাচ্চাদের জন্যে। ইন্ডিপেন্ডেন্স থেকে উপহার নিয়ে আসতে পারলাম, আর সামান্য এই খাল আমাকে আটকে রাখতে পারবে? এক লাফে বিছানা ছেড়ে উঠে বসল লরা। সান্টা ক্লজের সঙ্গে দেখা হয়েছে আপনার? নিশ্চয়ই, জবাব দিলেন মিস্টার এডওয়ার্ডস। তবে আর বলছি কি? কোথায়, কখন, কেমন দেখতে উনি? কি বললেন? সত্যি উনি আমাদের জন্য কিছু পাঠিয়েছেন? মেরি আর লরার সম্মিলিত প্রশ্ন। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, উচ্চকণ্ঠে হেসে উঠলেন মিস্টার এডওয়ার্ডস। মা বলল, সান্টা ক্লজের পাঠানো উপহার এখন যার যার মোজায় ভরা হবে, কাজেই ওরা কেউ যেন ওদিকে না তাকায়। ওদের বিছানার পাশে মেঝেতে বসে একে একে ওদের সব প্রশ্নের উত্তর দিলেন মিস্টার এডওয়ার্ডস। ওদিকে মা কী করছে দেখবার ইচ্ছে সত্ত্বেও চোখ তুলল না ওরা কেউ। মিস্টার এডওয়ার্ডস বললেন, খাড়ির জল বাড়তে দেখে উনি বুঝে ফেললেন এই স্রোত ঠেলে সান্টা ক্লজের পক্ষে ওপারে যাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি তো আসতে পেরেছেন? লরার জিজ্ঞাসা। হ্যাঁ, কিন্তু উনি তো মোটাসোটা বুড়ো ভদ্রলোক। টেনেসির বুনো বিড়াল যা পারে, একজন বিশিষ্ট বয়স্ক ভদ্রলোকের পক্ষে কি তা সম্ভব? মাথা নাড়লেন। আমি ভেবেচিন্তে দেখলাম এই খাড়ি পার যখন হওয়া যাবে না, তখন নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্সের দক্ষিণে আর উনি আসবেনই না। কেন উনি প্রেয়ারির মধ্যে দিয়ে 40 মাইল খামোখা এসে ফেরত যাবেন? কাজেই মিস্টার এডওয়ার্ডস শুরু করলেন ইন্ডিপেন্ডেন্সের দিকে যাত্রা। বৃষ্টির মধ্যেই? মেরির প্রশ্ন। রেইনকোট পরে নিয়েছিলাম। শহরে পৌঁছে দেখি রাস্তা ধরে এদিকে আসছেন সান্টা ক্লজ। দিনের বেলায়? লরার ধারণা দিনের বেলা সান্টা ক্লজকে দেখা যায় না। কে বলল দিন? তখন তো রাত। দোকানের আলো এসে পড়েছিল রাস্তায়। আমাকে দেখেই বললেন, এই যে এডওয়ার্ডস, কেমন আছো? উনি চেনেন আপনাকে? মেরির প্রশ্ন।
লরা বলল, কি করে বুঝলেন যে উনি সান্টা ক্লজ? কেন? দাড়ি দেখে। মিসিসিপির পশ্চিমে তার মতো এত লম্বা ঘন আর সাদা দাড়ি আর কারোর আছে নাকি? আর উনি আমাকে চিনবেন না? সেই ছোটবেলা থেকেই তো দেখে আসছেন, সবাইকে চেনেন উনি। তা যা বলছিলাম, এই যে এডওয়ার্ডস, কেমন আছো? বলেই বললেন, টেনেসির একটা ছোট্ট বিছানায় ঘুমিয়েছিলে তুমি যখন শেষবার তোমাকে দেখি। আমি বললাম, হ্যাঁ, লাল একজোড়া সুন্দর দস্তানা দিয়েছিলেন সেবার আপনি আমাকে। আমার যতদূর বিশ্বাস, ভার্টিগেস নদীর ধারে কাছে কোথাও আছো তুমি এখন। আচ্ছা, ওখানে কাছে পিঠে মেরি আর লরা নামের ছোট্ট দুটো মেয়ে আছে, তোমার সঙ্গে দেখা হয়েছে কখনো? আমি বললাম, বহুবার দেখা হয়েছে, ভালো মতো চিনি আমি ওদের। কেন, হঠাৎ ওদের কথা? সান্টা ক্লজ বললেন, ওদের জন্য মনটা আমার বড় ভার হয়ে আছে এডওয়ার্ডস। তেমনই মিষ্টি স্বভাবের ভালো মেয়ে। আমি জানি আমার অপেক্ষায় রয়েছে ওরা, কাউকে নিরাশ করতে আমার ভালো লাগে না, কিন্তু কি করব বলো, এমন বেড়ে গিয়েছে ওখানকার খাড়ির জল, আমার পক্ষে ওই স্রোত ঠেলে পার হওয়ার সম্ভব নয়। এবছর আর ওদের কেবিনে যাওয়ার উপায় দেখছি না। এডওয়ার্ডস, এই একটিবারের জন্য তুমি যদি আমার হয়ে ওদের উপহারগুলো একটু পৌঁছে দিতে। আমি বললাম, আরে, এটা কোনো অনুরোধ করবার মতো ব্যাপার হলো? খুশি মনে পৌঁছে দেবো আমি আপনার উপহার। তখন আমাকে নিয়ে গেলেন রাস্তার অপর পাশে দাঁড়ানো দুটো বস্তা চাপানো ঘোড়াটার কাছে। ওর বলগা হরিণ কি হলো জানতে চাইল লরা। মেরি বলল, তুষার কোথায় যে বলগা হরিণ নিয়ে চলাফেরা করবেন? ঠিক বলেছ, বললেন মিস্টার এডওয়ার্ডস। দক্ষিণ পশ্চিমে ঘোড়াই ওর বাহন। পটলার মুখে বাঁধা দড়ি খুলে ভিতর থেকে খুঁজে পেতে বের করে দিলেন তোমাদের জন্য উপহার। কি উপহার জানতে চাইল লরা। মেরির প্রশ্ন, তারপর কি করলেন উনি? তারপর আমার সঙ্গে হ্যান্ডশেক করে লাফিয়ে উঠে বসলেন নিজের ঘোড়ায়। লম্বা সাদা দাড়িগুলো গলায় বাঁধা রুমালের নিচে গুজে নিয়ে হাত নাড়লেন। চললাম এডওয়ার্ডস, এই বলে ফোর্ট ডজের দিকে ছুটিয়ে দিলেন ঘোড়া। চুপ করে থেকে দৃশ্যটা কল্পনায় দেখছে মেরি আর লরা। এমনই সময় মা বলল, এবার তোমরা দেখতে পারো। লরার মোজার উপর দিকে কি যেন চকচক করছে। খুশিতে চেঁচিয়ে উঠে ছুটল দুজন চুলোর ধারে। চকচকে নতুন দুটো টিনের কাপ। মেরির মোজা থেকেও বেরোলো একই জিনিস আরেকটা। খুশিতে তিরিং বিরিং করে লাফাচ্ছে লরা উপর নিচে। মেরি জল জলে চোখে দেখছে ওর কাপ। এখন থেকে নিজেদের আলাদা টিনের কাপে জল খাবে ওরা। এরপর আবার হাত ঢুকিয়ে দুজন বের করলো দুটো লম্বা চিনির মিঠাই, পেপারমিন্ট দেওয়া, ওগুলোর এক মাথা লাঠির মতো করে বাঁকানো। আরও কি যেন আছে। মোজার ভিতর হাত ঢুকিয়ে হৃদয় আকৃতির দুটো কাগজে মোড়া কেক পেল এবার ওরা। কেকের উপর সাদা চিনির দানা ঝিকমিক করছে, ভিতরে ধপধপে সাদা ময়দা। ছোট্ট করে একটা কামড় না দিয়ে পারল না লরা। উফ, কি দারুণ! উপহার পেয়ে এতই খুশি হলো যে ধরেই নিল খালি হয়ে গিয়েছে মোজা। কিন্তু মা যখন বলল, কি তোমাদের মোজা খালি? তখন আবার হাত পড়ল ওরা মোজার ভিতর। একেবারে তলায় দুজন পেল দুটো ছোট্ট ঝকঝকে নতুন পেনি। এত আনন্দ রাখবে কোথায় ওরা? ওদের মনে হলো এত চমৎকার ক্রিসমাস আর আসেনি কোনোদিন। এতই খুশি যে ইন্ডিপেন্ডেন্স থেকে দেওয়া এত সুন্দর উপহার নিয়ে আসবার জন্য মিস্টার এডওয়ার্ডসকে ধন্যবাদ দেওয়া উচিত সে কথা মনেই থাকলো না ওর। এমনকি সান্টা ক্লজকেও ভুলে গিয়েছে বেমালুম। একটু পরেই অবশ্য মনে পড়তো, কিন্তু তার আগেই মা বলল, তোমরা মিস্টার এডওয়ার্ডসকে ধন্যবাদ জানাবে না? নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ মিস্টার এডওয়ার্ডস, কথাটা অন্তর থেকেই বলল ওরা। বাবাও হাত মেলালো মিস্টার এডওয়ার্ডসের সঙ্গে। আরে এ কি? পকেট থেকে মিস্টার এডওয়ার্ডসকে মিষ্টি আলু বের করতে দেখে মা বলল। উনি জবাব দিলেন, সাঁতার কাটবার সুবিধা হবে মনে করে কাপড়ের বোচকা ভারসাম্য ঠিক রাখার জন্য এনেছেন এগুলো। ভেবেছিলেন মা বাবা হয়তো পছন্দ করবে ওগুলো ক্রিসমাস টার্কির সঙ্গে খেতে। একে একে 9টা মিষ্টি আলু বেরোলো ওনার নানান পকেট থেকে।
সেই শহর থেকে বয়ে এনেছেন তিনি এগুলো। ধন্যবাদ জানাবার ভাষা হারিয়ে ফেলেন বাবা মা। 12 এক রাত্রে ভয়ঙ্কর এক তীক্ষ্ণ চিৎকার শুনে বিছানায় উঠে বসল লরা। জেগে গিয়েছে বাবা মাও। মেরে লেপ দিয়ে ঢেকে ফেলেছে মাথা। কিসের শব্দ চার্লস? মেয়ে মানুষের চিৎকার মনে হলো। লাফিয়ে উঠে জামা কাপড় পরতে লেগে গেল বাবা। মনে হলো স্কটদের বাড়ির দিক থেকে আওয়াজটা আসছে। কি হতে পারে? অস্ফুটে বলল মা। হয়তো অসুস্থ হয়ে পড়েছে স্কট। বুট পরতে পরতে বলল বাবা। তোমার কি মনে হয়? নিচু গলায় জিজ্ঞেস করতে যাচ্ছিল মা, কিন্তু বাধা দিলেন বাবা। না, তোমাকে বহুবার বলেছি ওরা কোনো গোলমাল করবে না। নিজেদের ক্যাম্পে ওরা শান্তিতেই আছে। বেরিয়ে গেল বাবা, এক হাতে বন্দুক আর এক হাতে পাতি নিয়ে। অনেকক্ষণ পেরিয়ে গেল। জোর বাতাস বইছে। হঠাৎ আবার শোনা গেল সেই মরণ চিৎকার। মনে হলো কাছেই। আর কিছুক্ষণ পরেই দরজায় শোনা গেল খটখট আওয়াজ। ডাকছে বাবা। ক্যারলিন, দরজা খোলো জলদি। খুলল মা। ভেতরে ঢুকেই চট করে দরজা লাগিয়ে দিল বাবা। কি ব্যাপার চার্লস? প্যান্থার, বলল বাবা। জানা গেল মিস্টার স্কটসের বাড়ি গিয়ে বাবা দেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবাই। কোথাও কোনো অসুবিধা নেই। ওদেরকে আর না জাগিয়ে ফিরে আসছিল এমন সময় আবার সেই চিৎকার। ভয় পেয়ে দৌড়ে ফিরে এসেছে বাবা। রাতের অন্ধকারে প্যান্থারের সঙ্গে লাগতে যাওয়া বিপজ্জনক। তোমার পিছু পিছু আসেনি তো ওটা? জিজ্ঞেস করল লরা। আরে, আধ বোতল সাইডার জেগে রয়েছে দেখছি। কি জানি, আমি ঠিক জানি না। তবে তোমরা দুজন আগামী কয়েকটা দিন ঘরেই থাকার চেষ্টা করো, অন্তত আমি ওটাকে না মারা পর্যন্ত। ওরা কি বাচ্চা মেয়েদের ধরে নিয়ে যায়? হ্যাঁ, খুব খুশি হয়ে। বাচ্চা মেয়েদের খেতে খুব পছন্দ করে প্যান্থার। পরপর কয়েকদিন প্যান্থারটাকে মারবার চেষ্টা করলো বাবা, কিন্তু পারল না। ওটার পায়ের ছাপ দেখা যায় এখানে ওখানে। একটা অ্যান্টিলোপকে মেরে যে খেয়েছে তার চিহ্ন দেখা গেল, কিন্তু বাগে পেল না বাবা ওরকে। শেষে একদিন একজন ইন্ডিয়ান আকারে ইঙ্গিতে বাবাকে জানালো যে ওটাকে খুঁজে লাভ নেই, ও নাকি গুলি করে মেরেছে ওটাকে একদিন আগে। হাঁপ ছেড়ে বাঁচল বাবা। শীতের শেষে দেখা গেল বুনো রাজহাঁসগুলো ফিরতে শুরু করেছে উত্তরে। পশুদের ছালগুলো ইন্ডিপেন্ডেন্সে নিয়ে বিক্রি এখনই সময়। এক সকালে পেট আর প্যাটিকে ওয়াগনে জুতে নিয়ে চলে গেল বাবা শহরের পথে। সবার জন্য উপহার আনলো বাবা ইন্ডিপেন্ডেন্স থেকে। নিজের জন্য এনেছে একটা লাঙল আর গম, জই, ভুট্টা, বাঁধাকপি, শালগম, গাজর, মটরশুঁটি, আলু আর তরমুজের বীজ সবই এনেছে বাবা। খুশি হয়ে বলল, তুমি দেখে নিও ক্যারলিন, এসব জমিতে দারুণ ফলন হবে। ফসল উঠলে রাজার হালে থাকবো আমরা এখানে। গত কয়েকদিন ধরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে ইন্ডিয়ানদের ক্যাম্পে। একথা শুনে বাবা বলল, সম্ভবত এটা ওদের বার্ষিক সম্মেলনের মতো কিছু একটা হবে। ভয়ের তেমন কোনো কারণ নেই, কিন্তু বাবার গলায় কেন যেন জোর নেই আগের মতো। লক্ষ্য করল লরা। খানিক চুপ করে থেকে বাবা বলল, শহরে গুজব শুনে এলাম শীঘ্রই সরকার নাকি সাদা লোকেদের তাড়িয়ে দেবে ইন্ডিয়ান এলাকা থেকে। এখানকার ইন্ডিয়ানরা নালিশ জানিয়েছে ওয়াশিংটনে। ওদেরকে নাকি এই আশ্বাসই দেওয়া হয়েছে সেখান থেকে। বলো কি চার্লস? আটকে উঠল মা। না না, এত কষ্ট করে বাড়িঘর তৈরি করার পর স্রেফ হাঁকিয়ে দেবে আমাদের? আমারও তাই ধারণা সেটা সম্ভব নয়। আমি ওদের কথা বিশ্বাস করিনি। আজ পর্যন্ত সবখানে সরকার সবসময় সেটলারদের পক্ষ নিয়েছে, সরিয়ে দিয়েছে ইন্ডিয়ানদেরকেই। এখানে বসতি করতে দেবে। ওয়াশিংটন থেকে এরকম একটা খবর শুনেই তো এসেছিলাম আমরা, তাই না? তাছাড়া এই দেখো, কানসাসের এই পত্রিকায় কি লিখেছে। পকেট থেকে একটা খবরের কাগজ বের করে কিছুটা অংশ পড়ে শোনালো বাবা মাকে। ওতে লিখেছে সাদা সেটেলারদের বিরুদ্ধে কিছুই করবে না সরকার।
হঠাৎ করে আগুন দেখা দিল প্রেয়ারিতে। বিস্তীর্ণ তৃণভূমি জ্বালিয়ে পুড়িয়ে এগিয়ে আসছে আগুন লড়াদের বাড়ির দিকে। দ্রুত সিদ্ধান্ত নিল বাবা। বাড়িটাকে ঘিরে 3 দিক থেকে লাঙল টেনে গর্ত তৈরি করলো জমিতে। তারপর গামলা ভরা পানি আর ভেজা কাপড় নিয়ে তৈরি থাকলো আগুনের জন্য। মাও দাঁড়ালো গিয়ে বাবার পাশে। হুড়মুড় করে এসে পড়ছে আগুন। বনমোরগ আর খরগোশগুলো দৌড়চ্ছে আগুনের আগে আগে। চষা জায়গাটার বাইরের দিকে শুকনো ঘাসে নিজেই আগুন ধরিয়ে দিল এবার বাবা। আগুন দিতে দিতে লাঙলের দাগ ধরে এগিয়ে আসছে বাবা, আর মা অনুসরণ করছে তাকে ভেজা বস্তা নিয়ে। আগুনটা দাগের এপারে আসার চেষ্টা করলেই বস্তা দিয়ে পিটিয়ে নিভিয়ে দিচ্ছে। বাবার তৈরি আগুনটা ছড়িয়ে পড়ছে চারপাশে, ক্রমে সরে যাচ্ছে বাড়ি থেকে অনেক অনেক দূরে। দেখতে দেখতে দূরের আগুন এসে মিশল কাছের আগুনের সঙ্গে, কিন্তু শুকনো ঘাস না পেয়ে বাড়ির দিকে আর এগোতে পারল না, সরে চলে গেল অন্যদিকে। চারিদিকে শুধু পোড়া ঘাসের কালো ছাই দেখা যাচ্ছে এখন, সবুজের চিহ্ন মাত্র নেই। মিস্টার স্কট আর মিস্টার এডওয়ার্ডস এলেন খবর নিতে। তাদের ধারণা ইচ্ছে করে প্রেয়ারিতে আগুন দিয়েছে ইন্ডিয়ানরা, যাতে নবাগত সাদা সেটলাররা পুড়ে ছারখার হয়ে যায়। কিন্তু বাবা বলল চলাফেরার সুবিধার জন্য মাঝে মাঝে ইন্ডিয়ানরা আগুন লাগিয়ে এভাবে ঘাস পোড়ায়, এতে লাঙল দেওয়ার অনেক সুবিধা হবে সেটলারদেরও। ওদের কাছেই জানা গেল অসংখ্য ইন্ডিয়ান এসে জড়ো হয়েছে ক্যাম্পে, আরও আসছে রোজ। কি মতলবে তা কে জানে। একমাত্র ভালো ইন্ডিয়ান হচ্ছে মরা ইন্ডিয়ান, বললেন স্কট। ওদেরকে ওদের মতো থাকতে দিলে আজ আমাদেরও ঘৃণার পাত্র হতে হয় না, বলল বাবা। এতবার ওদের ভিটে ছাড়া করা হয়েছে যে সাদা মানুষের সহ্যই করতে পারে না ওরা আর। যাই হোক, আমার মনে হয় ফোর্ট গিবসন আর ফোর্ট ডজে সোলজাররা প্রস্তুত। এই অবস্থায় এরা কোনো মতে হঠকারিতা করতে সাহস পাবে না। তাহলে জড়ো হচ্ছে কেন? প্রশ্ন মিস্টার স্কটের। বাহ, ওদের বিগ বাফেলো হান্ট উৎসব এসে গেল না? মাথা ঝাঁকালেন স্কট। তা হতে পারে। 13 পরদিন থেকে পুরো দমে চাষাবাদ শুরু করে দিল বাবা। এদিকে ইন্ডিয়ানদের সমবেত হওয়া নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে। রাত্রে ওদের দারুণ চিৎকার, চেঁচামেচি আর ড্রামের শব্দে থরথর করে কাঁপতে থাকে বাড়িঘর। দ্রুত থেকে দ্রুততর হচ্ছে ওদের ড্রামের শব্দ। বাবা ব্যাপারটাকে যতই হালকাভাবে দেখাবার চেষ্টা করুক, লড়া বোঝে বাবা নিজেও তেমন ভরসা পাচ্ছে না। বিকেলবেলায় ফিরে আসে মাঠ থেকে। দুধ দুয়ে গরু ঘোড়াদের দানা, জল ইত্যাদি দিয়ে সন্ধ্যার আগেই এসে ঢোকে বাড়ি। জ্যাককে ভিতরে এনে বন্ধ করে দেয় দরজা। এক রাত্রে বুলেট মোল্ড বের করে অসংখ্য বুলেট তৈরি করলো বাবা। একসঙ্গে এত বুলেট বানাতে কখনো দেখেনি লড়া বাবাকে। মেয়ের জিজ্ঞেস করলো, এত বেশি বানালে কেন বাবা? আর কোনো কাজ নেই যে হাতে, বলে খুশি খুশি ভঙ্গি করে শীষ দিতে শুরু করলো বাবা। কিন্তু লড়া জানে সারাদিন যথেষ্ট পরিশ্রম করেছে বাবা মাঠে, এত খাটুনি যে বেহালা বাজাবার শক্তিও নেই। এই অবস্থায় রাত জেগে বুলেটের পিছনে এত খাটনি না খেটে শুয়ে পড়াই স্বাভাবিক ছিল। ক্রমশ কেমন গম্ভীর হয়ে উঠেছে পরিবেশ। আর একজন ইন্ডিয়ানও আসেনি ওদের বাড়িতে। এদিক ওদিকে দেখতেও পাওয়া যায় না এক আধজনকে। মেয়েটি বাইরে বেরোনো ছেড়ে দিয়েছে। লড়া একাই খেলে বেড়ায় মাঠে। ওর মনে হয় চারপাশ থেকে ঘনিয়ে আসছে বিপদ। মনে হয় পিছন থেকে কে যেন লক্ষ্য করছে ওকে। চট করে পিছন ফিরে তাকালে দেখা যায় না কিন্তু কাউকে। মিস্টার স্কট আর মিস্টার এডওয়ার্ডস এসে একদিন ক্ষেতের উপর দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কী সব গুজুর গুজুর করে গেলেন বাবার সঙ্গে। অস্ত্র ছিল দুজনের কাছে। কথা শেষ করে চলে গেলেন একই সঙ্গে। খেতে এসে বাবা বলল, কেউ কেউ উঁচু স্টকেট অর্থাৎ পাঁচির বা কাঠের বেড়া দেওয়ার কথা ভাবছে। আমি স্কট আর এডওয়ার্ডসকে বললাম, এসবের কোনো অর্থ হয় না। যদি কিছু ঘটে আগেই ঘটবে। স্টকেট তৈরির সময় পাওয়া যাবে না। আমাদের এমন কিছুই করা উচিত নয় যাতে ওরা ভাবতে পারে আমরা ভয় পেয়েছি।
প্রশ্ন করতে গিয়েও চুপ করে থাকলো লরা আর মেরি। ওরা জানে কিছু জিজ্ঞেস করলে এখন বলা হবে, ছোটরা খেতে বসে শুধু শুনবে, কথা বলবে না। কিন্তু বিকেলে মাকে না জিজ্ঞাসা করে পারল না, মা স্টকেট কি? মা জবাব দিল, ওটা হচ্ছে ছোট্ট মেয়েদের একটা প্রশ্নের বিষয়, অর্থাৎ বলবো না। মেরি এমনভাবে তাকালো লড়ার দিকে যার মানে, কি বলেছিলাম না? বাবা কেন বলল এমন কিছুই করতে চায় না যা দেখে মনে হয় ওরা ভয় পেয়েছে? তাহলে কি বাবা সত্যিই ভয় পেয়েছে? কিন্তু ভাবটা প্রকাশ করতে চাইছে না। এটুকু পরিষ্কার বুঝতে পেরেছে লরা, নিজেও ও ভীষণ ভয় পেয়েছে। ভয় লাগছে ওর ইন্ডিয়ানদেরকে। হঠাৎ এক রাত্রে প্রচণ্ড আওয়াজে ঘুম ভেঙে যেতে চিৎকার দিয়ে উঠে বসলো লরা বিছানায়। মা ছুটে এসে হাত চাপা দিল ওর মুখে, বলল, ক্যারি ভয় পাবে, চেঁচিও না। মাকে জড়িয়ে ধরে থাকলো লরা। দেখলো পোশাক পাল্টায়নি মা, ঘরটাকে অন্ধকার করে রাখা হয়েছে। চাঁদের আলো আসছে জানলা দিয়ে, জানলার পাল্লা খোলা। ওখানে দাঁড়িয়ে কি যেন দেখছে বাবা বাইরে, হাতে বন্দুক। জোর আওয়াজ আসছে ঢাকের, পাগলের মতো ঢাক পিটাচ্ছে ওরা। এমনই সময় আবার এলো সেই প্রচণ্ড আওয়াজ। কলজে হিম হয়ে যায় সেই আওয়াজে, শুনলে হাত পা ঠান্ডা হয়ে যায়। সংবেদ ফিরে পেয়ে চেঁচিয়ে উঠল লরা, কিসের বাবা, কিসের শব্দ ওটা? থরথর করে কাঁপছে লরা, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে যাবে ওর। মা চেপে ধরে আছে ওকে, বোঝাতে চাইছে কোনো ভয় নেই, কিন্তু কাঁপছে নিজেও। এটি ইন্ডিয়ানদের রণহুঙ্কার লরা, শান্ত গলায় বলল বাবা। এভাবেই যুদ্ধ ঘোষণা করে ওরা। তবে এটা শুধু ঘোষণাই, যুদ্ধ নয়। একটুও ভয় পেও না তোমরা লরা মেরি। বাবা আছে, জ্যাক আছে, ফোর্ট গিবসন আর ফোর্ট ডজের সৈন্যরা আছে, নিশ্চিন্তে থাকো তোমরা। ড্রামের আওয়াজ মনে হয় মাথার ভিতর গিয়ে আঘাত করছে, সেই সঙ্গে ওদের প্রচণ্ড চিৎকার। তারপর রক্ত হিম করা ভীষণ রণহুঙ্কার। শেষ রাতের দিকে ধীরে ধীরে কমে এলো হই হল্লা, ড্রাম, কিন্তু লড়াই মনে হলো ওর মাথার ভিতর অনন্তকাল ধরে চলতে থাকবে ওই হট্টগোল। বাপস, হালকা গলায় বলল বাবা। ব্যাটার শিখলো কোথায় এমন হাঁক? কেউ কোনো জবাব দিল না। বন্দুক রাইফেলের আর কি দরকার, ইচ্ছে করলে চেঁচিয়েই মেরে ফেলতে পারে মানুষকে। আরও বলল বাবা, লরা একটু জল দেবে মা? গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে একেবারে। চট করে উঠে গিয়ে জল নিয়ে এলো লরা। খেয়ে এমন ভাব দেখালো বাবা যেন প্রাণে জল এলো। হাসলো লরার দিকে চেয়ে। ভয় অনেকখানি কেটে গেল লরার। হঠাৎ শোনা গেল একটা ঘোড়ার খুরের আওয়াজ, এই দিকেই আসছে। জানলার সামনে দাঁড়ালো গিয়ে লরার বাবার পাশে। কালো একটা ঘোড়া এদিকে আসছে। চাঁদের আলোয় আবছা দেখা যাচ্ছে আরোহীকে, কিন্তু বসবার ভঙ্গিতে বোঝা গেল লোকটা ইন্ডিয়ান। বাড়ির পাশে যাওয়ার সময় চিনতে পারলো লরা ওকে। এ থেকে কি বুঝতে হবে? নাক মুখ ভুরু কুচকে ভাবছে বাবা সোচ্চারে, এই লোক তো সেই ওসেজ যে আমার সঙ্গে ফ্রেঞ্চ বলেছিল। এত রাত্রে কোথা থেকে ফিরছে লোকটা? সকাল হলো, সব চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, না হই হল্লা না ড্রাম। ঘাস নেই বলে বিদীর্ণ প্রান্তরে নিঃশব্দে বয়ে যাচ্ছে হাওয়া। শুধু বাড়ির চিমনিতে সামান্য একটু শীষের মতো শব্দ হচ্ছে মাঝে মাঝে। কিন্তু রাত হলেই আবার যে কাশি, হই চই ঢাকের বাদ্যি আর ভীষণ রণহুঙ্কার। এরকম চলল পরপর 6 রাত। বাবার কাজকর্ম বন্ধ, মাঠে পড়ে রয়েছে লাঙল। ঘোড়া গরু বাছুর সব আস্তা বলে। সারাদিন খানিক পরপর বাইরে বেরিয়ে চারিদিকে চোখ বুলিয়ে আসে বাবা। ভিতরে এসে দাঁড়িয়ে থেকে জানলার সামনে। ঘুম নেই, বিশ্রাম নেই, স্বস্তি নেই। সপ্তম রাতে চরমে উঠল ওদের কোলাহল। কারোর চোখে ঘুম নেই। ক্যারি পর্যন্ত উঠে বসে আছে বিছানায়। মাঝরাতের দিকে বাবা বলল, ক্যারলিন, ঝগড়া করছো না নিজেদের মধ্যে, মনে হচ্ছে মারপিট লেগে যাবে যে কোনো মুহূর্তে।
তাহলেও তো বাঁচা যেত চার্লস, উত্তর দিল মা। সারা রাত চলল তুমুল হট্টগোল। ভোর হয় হয় এমন সময় থামল শেষ রণহুঙ্কার। ক্লান্তির শেষ সীমায় পৌঁছে ঘুমিয়ে পড়ল লরা। জেগে উঠে দেখল মেরি শুয়ে আছে পাশে, দরজা খোলা, বাইরে উজ্জ্বল রোদ। রান্না করছে মা, বাবা বসে আছে দোরগোড়ায়। আরও একদল চলল দক্ষিণে, বলল বাবা। দৌড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো লরা। বহু দূরে পিঁপড়ের মতো দেখা যাচ্ছে একদল ইন্ডিয়ান ঘোড়ায় চেপে কালো প্রেয়ারের উপর দিয়ে সার বেঁধে চলে যাচ্ছে দক্ষিণে। বাবা বলল, সকালে বড় দুটো দল চলে গিয়েছে পশ্চিমে, এখন একটা চলেছে দক্ষিণে। এর থেকে মনে হয় নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে গিয়েছে বলেই এই পার্থক্যটা হয়ে যাচ্ছে ওদের। এবার আর মহিষ শিকারে যাচ্ছে না ওরা একসঙ্গে। আজ ঘুমাবো আমরা, রাত্রে বলল বাবা। ইস, কতদিন যে 1 ঘন্টার বেশি ঘুমাতে পারিনি একটানা। নিশ্চিন্তে ঘুমালো ওরা সারা রাত। সকালে উঠে দেখলো তখনও পড়ে পড়ে ঘুম দিচ্ছে জ্যাক দরজার কাছে শুয়ে। তার পরের রাত্রেও ঘুমালো ওরা নিশ্চিন্তে। বাতাসের ফিসফিস ছাড়া কোথাও কোনো শব্দ নেই। বাবা স্থির করল ক্ষেতের কাজ শুরু করার আগে ঘুরে ফিরে দেখে নেবে চারপাশটা। জ্যাককে শিকলে বেঁধে রেখে বন্দুকটা নিয়ে বেরিয়ে গেল বাবা। অদৃশ্য হয়ে গেল ক্রিকেট ধারে। সারাদিন একটা কাজও করতে পারল না বাড়ির কেউ। বাড়ি থেকে বেরোলো না কেউ। সবাই অপেক্ষা করছে বাবার জন্যে। পূর্ব জানলা দিয়ে আসা রোদের টুকরোটা মেঝের উপর দিয়ে খুব ধীরে বুকে হেঁটে ছোট হতে হতে মিলিয়ে গেল দেওয়ালের কাছে। তারপর বেশ অনেকক্ষণ পর আবার উকি দিল রোদ পশ্চিম জানলা দিয়ে। প্রথমে এক চিলতে এসে পড়ল মেঝেতে, বড় হচ্ছে ধীরে ধীরে। বাবা আর আসে না। শেষে বিকেলে সুসংবাদ নিয়ে ফিরল বাবা। সব ঠিক আছে এখন। ওসেজ উপজাতি ছাড়া আর সব উপজাতি চলে গিয়েছে ক্যাম্প খালি করে। জঙ্গলে একজন ওসেজের সঙ্গে কথা হয়েছে বাবার। ভাঙা ভাঙা ইংরেজিতে সে বলেছে, ওসেজ ছাড়া আর সবকটা উপজাতি চেয়েছিল সাদা চামড়া সেটলারদের খুন করে তাদের সম্পত্তি লুট করতে। খবর পেয়ে ওসেজদের নেতা দূর থেকে ঘোড়া ছুটিয়ে ফিরে এসেছে ক্যাম্পে। সে চায় না এখানে কোনো খুন খারাপি হোক। এই লোকটাকে ওরা ডাকে সোলদার দুচেনি বলে। যোদ্ধা হিসেবে খুবই নাকি বিখ্যাত সে। কদিন তর্ক বিতর্কের মাধ্যমে ওসেসদের সবাইকে রাজি করিয়েছে সে, বলল বাবা। তারপর উঠে দাঁড়িয়ে ঘোষণা করেছে ওরা যদি আমাদের খুন করার চেষ্টা করে তাহলে বাধা দেবে ওসেজরা। তুমুল ঝগড়া হয়েছিল সেই রাত্রে ওদের মধ্যে। অন্যান্য উপজাতির যোদ্ধারা যত হইহল্লা করে ধিক্কার দেয়, ওসেজরা ততই তার জবাবে তাদের গালাগালি করে আর দুয়ো দুয়ো করে। সোলদার দুচেনি আর তার লোকজনের বিরুদ্ধে লড়াই করতে রাজি হলো না কেউ শেষ পর্যন্ত। ফলে সকালে উঠে চলে গিয়েছে ওরা যে যার পথে। এই একজন ভালো ইন্ডিয়ান, বলল বাবা। একমাত্র ভালো ইন্ডিয়ান হচ্ছে মরা ইন্ডিয়ান। এই কথাটা মিস্টার স্কট বলেছিলেন। এই কথাটা মানতে বাবা রাজি না। বাবা বলল, ওদের মধ্যেও আছে অনেক ভালো লোক। 14 সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়ে সকালে স্থির করল বাবা, না, আজ থেকে আবার লাঙল দেবে জমিতে। আস্তাবলের দিকে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। শেষ ইচ্ছিল থেমে গেল সেই শীষ। পূব দিকে চেয়ে আছে বাবা। দেখে যাও ক্যারলিন, ডাকলো বাবা। মেরি, লরা, জলদি এসো। দৌড়ে বেরিয়ে এসে অবাক হয়ে গেল লরা। ট্রেল ধরে আসছে ইন্ডিয়ানরা। খাড়ের নিচ থেকে উঠে আসছে একের পর এক ঘোড়া। সবার আগে সেই লম্বা ওসেজ চিফ সিধে হয়ে বসে আছে ঘোড়ার পিঠে গর্বিত ভঙ্গিতে। ক্রুদ্ধ গর্জন ছাড়ল জ্যাক। শিকল টানাটানি করছে ছেঁড়ার চেষ্টায়। ও ভোলেনি এই লোককে রাইফেল তুলেছিল ওর দিকে। বাবা ধমক দিল, চুপ, শুয়ে থাকো জ্যাক, একদম নড়বে না। শুয়ে পড়ে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল জ্যাক। ভয় ভয় করছে লড়ার। কাছে এসে পড়েছে লম্বা ইন্ডিয়ান।
গায়ে জড়ানো একটা রং চঙে কম্বল, এক হাতে হালকাভাবে ধরে রেখেছে রাইফেল, নলটা রেখেছে ঘোড়ার ঘাড়ের উপর। মনে হচ্ছে খোদাই করা একটা নিষ্ঠুর ইন্ডিয়ান মূর্তি। দু চোখের তীক্ষ্ণ দৃষ্টি পশ্চিমে, অনেক দূরে নিবদ্ধ, পা থেকে মাথা পর্যন্ত একদম স্থির। নড়ছে শুধু মাথায় গোজা ঈগলের পালকগুলো। এই যে দুচেনি যায়, বিড়বিড় করে বলল বাবা, হাত তুলল স্যালুটের ভঙ্গিতে। স্থির দৃষ্টিতে সামনে তাকিয়ে চলে গেল লোকটা, যেন এই বাড়ি, আস্তাবল, বাবা মা, লড়া মিড়ি কারোরই কোনো অস্তিত্ব নেই। লোকটার পিছন পিছন চলেছে যোদ্ধার দল, তারপর বৃদ্ধ মহিলা আর কচি বাচ্চারা। কোনো কোনো বাচ্চা ঘোড়ার গায়ে বাঁধা বাস্কেটের ভিতর বসে বা দাঁড়িয়ে আছে। লড়া আর মেরির সমান ছেলেমেয়েরা বড়দের ভঙ্গিতে বসে আছে ঘোড়ার পিঠে। তবে তাদের বয়স সুলভ, তাদের কৌতূহলও একটু বেশি। তারা অন্যান্য ইন্ডিয়ানদের মতো কৌতূহল দমন করতে না পেরে তাকাচ্ছে ওদের দিকে, ঝিকমিক করছে ওদের কালো চোখ। দুপুর পেরিয়ে যাচ্ছে, তবু শেষ হয় না ওদের যাওয়া। সব শেষে এলো ওদের মালবাহী ঘোড়াগুলো, নানান আকার আকৃতির বোচকা বান্ডিল, তাঁবুর খুঁটি, ঘটি, বাটি, থালা, বাসন, হাঁড়ি, পাতিল, গামলা, বালতির বোঝা বয়ে নিয়ে। শেষ ঘোড়াটা চলে যেতে মস্ত একটা শ্বাস ছেড়ে পেট আর প্যাটিকে নিয়ে চলে গেল বাবা লাঙল দিতে। ইন্ডিয়ানরা চলে যাওয়ার পর শান্তি নেমে এলো গোটা এলাকায়। সবুজ কচি ঘাসে ছেয়ে গেল গোটা প্রেয়ারি। মাঠে দেখা যাচ্ছে শুধু বাবার চষা খেতে। বাবা ক্ষেত নিয়ে মহাব্যস্ত, এদিকে লড়া আর মেরিকে নিয়ে মা ব্যস্ত তার সবজি বাগানে। বাড়ির সামনে কিছুটা জমিতে লাঙল চষে ঘাসের গোড়া আলগা করে দিয়েছে বাবা। এখন নিড়ানি দিয়ে খুঁচিয়ে আগাছা পরিষ্কার করে মা লাগাচ্ছে পেঁয়াজ, শালগম, গাজর, শিম আর মটর। অল্প কিছুদিনের মধ্যে নানান রকম তরিতরকারি খাওয়া যাবে ভেবে সবাই খুশি। রুটি আর মাংস খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছে ওরা সবাই। বাঁধাকপি আর মিষ্টি আলুর বীজ লাগিয়েছিল মা একটা কাঠের বাক্সে মাটি ভরে। চারাগুলো বেরোতেই বাবা ওগুলো পুঁতে দিল জমিতে। দুজনে মিলে জল দিল, আশেপাশে মাটি চেপে গর্তের মধ্যে শক্ত করে বসিয়ে দিল চারাগুলোকে। এবছর বাঁধাকপি আর মিষ্টি আলু বিলি করতে পারবে বাবা মা প্রতিবেশীদের মধ্যে। ফলন যা হবে একা খেয়ে নিজেরা শেষ করতে পারবে না। রোজ নিয়মিত জল পেয়ে কলকল করে বেড়ে উঠছে চারাগুলো। দেখলে সত্যিই মন ভরে যায়। সত্যি রাজার হালে থাকবে ওরা এখানে। সকালে উঠে মনের আনন্দে শীষস্থিতি দিতে মাঠে যায় বাবা। জমি তৈরি হয়ে যেতেই শস্য বুনে ফেলে। ভাগ ভাগ করে বনে ভুট্টা, গম, জই, জব, রাই আলাদা আলাদা জমিতে। আজ আলু বুনবে বাবা প্রায় 1 একর। ফসলের বারবারন্ত ভাব দেখে বাবা মহা খুশি। রত্নগর্ভা জমি একেই বলে। সকালের প্রাতরাশের পর থালা বাসন ধুচ্ছে লড়া আর মেরি। মা বিছানা ঠিক করছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ বাবার গলা শুনতে পেরে ওরা, রাগী কর্কশ উচ্চকণ্ঠ। চমকে দরজায় এসে দাঁড়ালো মা। লড়া আর মেরি অবাক হয়ে ঘাড় ফিরিয়েছে। বাবার কখনো এরকম গলা শোনেনি ওরা। মাঠ থেকে লাঙল সহ পেট আর প্যাটিকে নিয়ে বাড়ির দিকে ফিরছে বাবা। মিস্টার স্কট আর মিস্টার এডওয়ার্ডস আসছেন সঙ্গে। কি যেন বোঝাবার চেষ্টা করছেন মিস্টার স্কট বাবাকে। না স্কট, বাবার ঝনঝনে জোরালো গলা ভেসে এলো, আমি থাকছি না কিছুতেই। সোলজার এসে ধরে নিয়ে যাবে চোর ডাকাতের মতো, অসম্ভব। ওয়াশিংটনে বসে কোনো নির্বোধ রাজনীতিক দাবার চাল চালবে, ব্যাস আমরা হয়ে যাব অবৈধ অনুপ্রবেশকারী। হাওয়ায় ভেসে যাবে আমাদের এতদিনের এত পরিশ্রম। সৈন্যরা আসবে আমাদের উৎখাত করতে, ধরে নিয়ে যাবে ফোর্ট ডজে খুনে আসামির মতো, মারতে মারতে পিটতে পিটতে। না, আমি থাকছি না, আমরা চলে যাব এখন। কি হয়েছে চার্লস, কোথায় চলে যাচ্ছি আমরা? চোখ বড় করে জানতে চাইল মা। জানি না ক্যারোলিন, কিন্তু যাচ্ছি, এখান থেকে চলে যাচ্ছি আমরা। ক্ষোভে দুঃখে গলাটা ধরে এলো বাবার।
স্কট আর এডওয়ার্ডস বলছে সমস্ত সেটলারকে ইন্ডিয়ান টেরিটরি থেকে ধরে নিয়ে যাওয়ার জন্য সৈন্য পাঠাচ্ছে সরকার। রাগে লাল হয়ে গেল বাবার মুখটা। নীল দুটো চোখ থেকে আগুন বেরোচ্ছে যেন। ভয় পেল লরা। কখনো বাবাকে এত রেগে যেতে দেখেনিও। মার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে চেয়ে রইল বাবার দিকে। কিছু বলবার জন্য মুখ খুলতে গেলেন মিস্টার স্কট। বাবা থামিয়ে দিল। অযথা মুখ খরচ করো না, আর কিছু বলে লাভ নেই। ইচ্ছে করলে সোলজার না আসা পর্যন্ত থাকতে পারো তুমি, কিন্তু আমি চলে যাচ্ছি এখনই। মিস্টার এডওয়ার্ডস বললেন তিনিও চলে যাবেন। কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে যাবে তার অপেক্ষা এখানে বসে থাকতে রাজি নন তিনিও। ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত চলো তাহলে আমাদেরই সঙ্গে, বলল বাবা। কিন্তু রাজি হলেন না মিস্টার এডওয়ার্ডস। উত্তরে যাবেন না তিনি। একটা নৌকা বানিয়ে ভেসে পড়বেন, আরও দক্ষিণে গিয়ে বসতি করবেন কোনো বৈধ জায়গায়। মিস্টার স্কটের দিকে তাকালো বাবা। স্কট, তুমি আমাদের গরু আর বাছুরটা নিয়ে যাও, ওদের সঙ্গে নিয়ে যেতে পারবো না আমরা। তোমাদের মতো এত চমৎকার প্রতিবেশীকে ছেড়ে চলে যেতে আমার খুবই খারাপ লাগছে স্কট। মিসেস স্কটকে আমাদের প্রীতি আর শুভেচ্ছা জানিও। কাল ভোরেই রওনা দিচ্ছি আমরা, কাজেই আর দেখা হলো না। কথাগুলো সবই শুনেছে লরা, কিন্তু এখনও যেন ঘোরের মধ্যে আছে, কিছুই বিশ্বাস করতে পারছে না। যখন দেখলো সত্যি সত্যি ওদের মস্ত সিংহলা গরু আর বাছুরটাকে নিয়ে চলে যাচ্ছেন মিস্টার স্কট, তখন দুফোঁটা পানি বেনামল ওর গালবে। সবাইকে আড়াল করে চট করে মুছে ফেলল সে চোখের জল। মিস্টার এডওয়ার্ডস বললেন নৌকা বানানোর ব্যস্ত থাকবেন বলে কাল আর আসতে পারবেন না। বাবার সঙ্গে হাত মিলিয়ে বললেন গুড বাই ইঙ্গলস, গুড লাক। মাকে বললেন গুড বাই ম্যাম, আর কোনোদিন দেখা হবে না, কিন্তু আপনার কাছে যে আদর পেয়েছি সেটা মনে থাকবে চিরকাল। লরা আর মেরির কাছ থেকেও বিদায় নিলেন মিস্টার এডওয়ার্ডস। গুড বাই মেরি, গুড বাই লরা। সবিনয় মেরি বলল গুড বাই মিস্টার এডওয়ার্ডস, কিন্তু লরা তেমন ভদ্রতা দেখাতে পারল না। ও বলল আপনি চলে যাচ্ছেন বলে আমার খুব খারাপ লাগছে মিস্টার এডওয়ার্ডস, আর আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সেই ইন্ডিপেন্ডেন্সে গিয়ে আমাদের জন্য সান্টাক্লজকে খুঁজে বের করেছিলেন আপনি, সেই জন্যে। মিস্টার এডওয়ার্ডসের চোখ দুটো কেমন জানি চকচক করে উঠল। চোখের পাশে একটু কাঁপল দুটো পেশি, আর একটিও কথা না বলে তিনি ঘুরে গেলেন। পেট আর প্যাটিকে জল মুক্ত করে দিল বাবা দিনের শুরুতে। লরা আর মেরি বুঝতে পারল সত্যিই চলে যাচ্ছে ওরা এখান থেকে। কিছুই বলল না মা। ঘরে ঢুকে চারিদিকে তাকালো। আধ গোছানো বিছানা, এঁটো থালা বাসন দেখল। একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। চুপচাপ হাতের কাজ শেষ করলো লরা আর মেরি। বাবার পায়ের শব্দ পেয়ে চট করে ঘুরে তাকালো। আবার আগের মতো দেখাচ্ছে বাবাকে। পিঠে রয়েছে আলুর বস্তা। এই যে ক্যারলিন, স্বাভাবিক গলায় বলল বাবা। ভাগ্যিস গতকাল এগুলো বুনে দিইনি খেতে। রাধো যত খুশি আলু, পেট পুরে আলু খাবো আজ আমরা ডিনারে। সত্যি মজা করে সেদিন বীজ আলু খেলো ওরা ডিনারে। বাবার একটা কথার সত্যতা বুঝতে পারল সেদিন লরা। ঠিকই বলে বাবা, কেবল ক্ষতি হয় না কখনো, পাশাপাশি কিছু লাভও হয়। দুপুরে খাওয়া দাওয়ার পর বুকের পাঁজরের মতো দেখতে বাঁকা ওয়াগন বগুলো আস্তাবল থেকে বের করে আনলো বাবা ওয়াগনের দুপাশে লোহার আংটায়। তারপর মাকে দিয়ে সাদা ক্যানভাসের ওয়াগন কভার বইয়ের উপর বিছিয়ে বাঁধল শক্ত করে টেনে। পিছন দিকে শেষ প্রান্তে পড়ানো ফিতে ধরে টান দিতে ভাঁজ হতে হতে ছোট হয়ে গেল গর্তটা। শুধু ছোট্ট একটা ফাঁক থাকলো বাইরে তাকাবার জন্যে। যাত্রার জন্য তৈরি হয়ে গেল ওয়াগন। কাল সকালে মালপত্র ভরে নিলেই রওনা হতে পারবে ওরা। সবার মন ভার, কেউ কোনো কথা বলল না সন্ধ্যার পর। জ্যাকও টের পেয়েছে কিছু একটা ঘটে গিয়েছে। রাত্রে লড়ার পাশে মেঝেতে এসে শুলো। লড়াকে একটু চেটে দিল। শূন্য দৃষ্টিতে নেভা চুলোর ছায়ের দিকে চেয়ে বসে আছে মা। অনেকক্ষণ পর দীর্ঘশ্বাস ফেলে বলল, একটা বছর খসে গেল জীবন থেকে চার্লস। আরও অনেক বছর রয়েছে আমাদের হাতে।
মাকে উৎসাহ দিল বাবা। 1 বছর কি আর এমন। 15 প্রাতরাশ সেরেই ওয়াগনে মালপত্র ভরতে শুরু করলো বাবা আর মা। পিছন দিকে 2টো বিছানা রাখা হলো, একটার উপর আরেকটা। দিনে এখানে বসবে ক্যারি, লরা আর মেরি। রাত্রে উপরের বিছানাটা ওয়াগনের সামনের দিকে সরিয়ে নিয়ে ঘুমোবে বাবা মা, নিচেরটায় ঘুমোবে লরা আর মেরি। ছোট্ট কাবারটা দেওয়াল থেকে পেরে খাবার আর থালা বাসন ভরা হলো, তারপর সেটা ঢুকিয়ে রাখা হলো ওয়াগন সিটের নিচে। তার সামনে 1 বস্তা ঘোড়ার খাবার রেখে বাবা বলল, পা রাখার সুন্দর জায়গা হয়ে গেল, কি বলো ক্যারোলিন? কাপড় চোপড় সব ভরা হলো 2টো ব্যাগে। তারপর ওয়াগনের ভিতরে 2টো বোর সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হলো। ওগুলোর উল্টো দিকে ঝোলানো হলো বাবার বন্দুকটা। তার নিচে ঝুলছে বুলেট পাউচ আর বারুদ ভরা শিং। বিছানার একপাশে রাখা হলো বেহালার বাক্সটা, ঝাঁকি লাগলেও যেন কোনো ক্ষতি না হয়। হাঁড়ি, পাতিল, কড়াই, কফি পট, চুলো এসব বস্তায় ভরে ওয়াগনে তুলল মা। রকিং চেয়ার আর বড় গামলা বেঁধে নিল বাবা ওয়াগনের বাইরের দিকে। জলের বালতি আর ঘোড়াকে খাবার দেওয়ার বালতি বেঁধে দিল গাড়ির নিচে। টিনের লণ্ঠনটা ঝুলিয়ে রাখলো ওয়াগন বক্সের সামনের এক কোণে। লাঙলটা নেওয়া গেল না, জায়গা নেই। যেখানে গিয়ে পৌঁছবে সেখানে আবার পশুর চামড়া সংগ্রহ করে হয়তো আরেকটা লাঙল কিনতে পারবে বাবা। লরা আর মেরি ওয়াগনে উঠে পিছন দিকে বিছানার উপর গিয়ে বসল। ওদের মাঝখানে ক্যারিকে বসিয়ে দিল মা। ওরা সবাই হাত মুখ ধুয়ে পরিষ্কার কাপড় পরেছে। মা চুল আঁচড়ে দিয়েছে সুন্দর করে। বাবা বলল, হাউন্ডের দাঁতের মতো পরিষ্কার ঝকঝকে লাগছে ওদের। মা বলল, নতুন পিনের মতো চকচকে লাগছে। এবার পেট আর প্যাটিকে ওয়াগনে জুতে দিল বাবা। বাবার পাশের সিটে উঠে রাজ ধরে বসলো মা। হঠাৎ বাড়িটা দেখার খুব ইচ্ছে হলো লড়ার। বাবাকে বলতেই পিছনের ফিতে ঢিলে করে ফাঁকটা বড় করে দিল। যেমন ছিল ঠিক তেমনই নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে বাবার নিজের হাতে গড়া ছোট্ট সুন্দর বাড়িটা। মনে হলো বাড়িটা জানে না যে ওরা চলে যাচ্ছে, আর কোনো দিন আসবে না। খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ালো বাবা। চারিদিকে তাকিয়ে দেখলো কিছু ফেলে যাচ্ছে কিনা। খাটটা দেখলো, ফায়ারপ্লেসটা দেখলো, কাঁচের জানলাগুলো দেখলো। তারপর আস্তে আস্তে ভিড়িয়ে দিল দরজাটা। কারোর না কারোর কাজে লাগবে এটা, বলল বাবা। মার পাশে উঠে বসে রাশ হাতে নিল বাবা। এগোনোর নির্দেশ দিল পেট আর প্যাটিকে। চলতে শুরু করলো ওয়াগন। জ্যাক ঢুকে পড়ল গাড়ির নিচে। পেট নিজের স্বরে ডাকলো বাণীকে। সেও চলল পাশে পাশে। শুরু হলো যাত্রা। রাস্তা যেখানে নিচে চলে গিয়েছে সেখানে এসে গাড়িটা থামালো বাবা। পিছন ফিরে তাকালো সবাই। যত দূর দেখা যায় সবুজ হয়ে আছে ধুধু প্রেয়ারি। বাতাসে দুলছে ঘাসগুলো, সাদা মেঘ ভাসছে পরিষ্কার নীল আকাশে। দারুণ একটা দেশ ক্যারোলিন, বলল বাবা। কিন্তু আরও বহুদিন এখানে রাজত্ব করবে বুনো ইন্ডিয়ান আর হিংস্র নেকড়ে। বহুদূরে ছোট্ট বাড়িটা আর তার পাশে ছোট্ট আস্তাবলটা দাঁড়িয়ে আছে, নিঝুম নিঃসঙ্গ। এবার বেশ জোরে ছুটল পেট আর প্যাটি। চলে যাচ্ছে ওরা 1 বছরকে পিছনে ফেলে।